যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি শামীমা শাহীন, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অধ্যায় চতুর্থ, বিধেয়ক। আজকের বিষয় জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক। শিক্ষণফল অর্থাৎ আমরা আজকে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো বিধেয়ক হিসাবে জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, জাতি ও উপজাতির মধ্যে সম্পর্কটা কি? আমরা ইতিপূর্বে বিধেয়কে যে শ্রেণীবিভাগ দেখেছিলাম তার প্রথমটা ছিল জাতি এবং পরেরটা ছিল উপজাতি। পরফির মতে এই 5 প্রকারের প্রথম দুটা হচ্ছে জাতি, উপজাতি। এই জাতি ও উপজাতির মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক আলোচনার সময় আমরা দেখতে পাবো কোন শ্রেণীকে জাতি বলার অর্থ হলো তা অন্য কোনো উপজাতির তুলনায় জাতি, আর কোন শ্রেণীকে উপজাতি বলার অর্থ হলো তা হলো অন্য কোনো জাতির তুলনায় উপজাতি, অর্থাৎ জাতি উপজাতি হলো সাপেক্ষ পদ। জাতি ও উপজাতি হলো সাপেক্ষ পদ। এদের একটিকে বাদ দিয়ে অপরটিকে কোনো অর্থই হয় না, অর্থাৎ এদের একটিকে বাদ দিয়ে আমরা অপরটির অর্থ কোনোভাবেই পাবো না। উপজাতি ছাড়া কোনো পদই জাতিরূপে এবং জাতি ছাড়া কোনো পদই উপজাতি রূপে বিবেচিত নয়, অর্থাৎ বোঝা যাবে না। তাছাড়া কোনো শ্রেণীকে জাতি বলার অর্থ এই নয় যে তা সবসময় জাতি বলে বিবেচিত হবে, আবার কোন শ্রেণীকে উপজাতি বলার অর্থ এই নয় যে তা সবসময় উপজাতি থাকবে। কাজেই এরূপ একই জাতি শ্রেণীবাচক পদ এক সময় জাতি অপর সময় উপজাতি হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন দেখো একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, উদাহরণস্বরূপ মানুষ একটি পদটি স্বতন্ত্রভাবে জাতি নয়, উপজাতীয় নয়, কিন্তু মানুষ পদটিকে যখন এর থেকে কম ব্যাপক ছাত্র পদটির সাথে তুলনা করা হয় তখন এটি জাতি। কেন? কারণ মানুষের থেকে ছাত্র পদটি ছোট। কি বললাম আমি, যে মানুষ পদটি স্বতন্ত্রভাবে জাতি নয় আবার উপজাতি নয়, কিন্তু মানুষ পদটিকে যখন এর থেকে কম ব্যাপক ছাত্র পদটির সাথে তুলনা করব তখন এটি কি হয়ে যাবে? জাতি হয়ে যাবে। আবার মানুষ পদটিকে যখন এর থেকে বেশি ব্যাপক জীব পদটির সাথে তুলনা করা হয় তখন এটি একটি উপজাতি হবে। সুতরাং আমরা বলতে পারি ছাত্র পদের তুলনায় মানুষ পদটি একটি জাতি আর জীব পদের তুলনায় মানুষ পদটি একটি উপজাতি। খেয়াল করো যে ব্যক্তাত্বের দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে। ব্যক্তাত্বের দিক থেকে অর্থাৎ আমরা ব্যাপকতা বা সংখ্যার দিক থেকে আমরা বলছি কি জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে, কিন্তু জাতত্বের দিক থেকে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে। তো জীব ও মানুষ পদ দুটির মধ্যে জীব পদটি জাতি এবং মানুষ পদটি উপজাতি। এদের মধ্যে ব্যক্তাত্বের বিবেচনায় জীব পদটি বেশি ব্যাপক এবং মানুষ পদটি কম ব্যাপক, তাই জীব পদটি মানুষ পদটির অন্তর্ভুক্ত করে, কিন্তু জাতত্বের দিক থেকে জীব পদের জাতত্ব জীববৃত্তি এবং মানুষ পদের জাতত্ব জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এদিক থেকে মানুষ পদটি জীব পদকে অন্তর্ভুক্ত করে। তাহলে মূল কথায় আমরা পেলাম কি, জাতি উপজাতির মধ্যে সম্পর্কের দিকে যদি সংক্ষিপ্তভাবে আমরা বলার চেষ্টা করি তাহলে পাবো জাতি উপজাতি একটা সাপেক্ষ পদ। এমন নয় যে জাতি সবসময় জাতি থাকে এবং এমন নয় উপজাতি সবসময় উপজাতি থাকে। এবং সবসময় খেয়াল রাখবা যে জাতিকে চিনতে গেলে আমাকে উপজাতিকে জানতে হবে, আবার উপজাতিকে জানতে হলে জাতিকে আমাকে চিনতে হবে। এখন আমরা যে আলোচনায় যাব সেটা হচ্ছে জাতি উপজাতির মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা ধাপে ধাপে বোঝানোর জন্য আমরা ব্যাখ্যা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বৃহত্তম বা পরতম জাতি, অর্থাৎ এই যে জাতি উপজাতির মধ্যে যে সম্পর্ক একটা ধাপ, এই প্রথম ধাপটা হচ্ছে কি বৃহত্তম বা পরতম জাতি। এই বৃহত্তম বা পরতম জাতি এখানে কোনো কোনো জায়গায় তোমরা দেখবা বৃহত্তম শ্রেণীও আছে,
বা পরতম শ্রেণীও আছে, সুতরাং জাতি এবং শ্রেণী একই জিনিস হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, বৃহত্তম বা পরতম জাতি সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে কি দাঁড়াবে, যে একই জাতীয় কয়েকটি জাতি বা উপজাতিকে ব্যাপকতার দিক দিয়ে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজানোর পর যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি জাতি এত বড় যে তার থেকে বড় আর কোনো শ্রেণী হয় না এবং তাকে অন্য কোনো ব্যাপকতর শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না, তাহলে তাকে বৃহত্তম বা পরতম জাতি বলে। কি বললাম, যে আমরা যদি দেখি দুটো শ্রেণীবাচক পদ, অর্থাৎ একটা জাতি একটা উপজাতি ব্যাপকতার দিক থেকে একটি ছোট একটি বড়, তাহলে এদের মধ্যে দেখা যাবে যে সবচেয়ে বড় যে সেই তাকে আমরা বলবো বৃহত্তম জাতি বা পরতম জাতি। বৃহত্তম জাতি বা পরতম জাতি যেমন দ্রব্য, জড়বস্তু, সপ্রাণ বস্তু, জীব, মানুষ। এখানে আমরা এই পদগুলোর মধ্যে দ্রব্য পদটিকে ব্যাপকতার দিক থেকে সবার উপরে, এর থেকে বড় আর কোনো জাতি নাই, একে অন্য কোনো বড় জাতির অন্তর্ভুক্ত করা যায় না, সুতরাং দ্রব্য পদটি হচ্ছে বৃহত্তম বা পরতম জাতি। এসো এবার আমরা দেখব ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি। আমরা আগেরটা দেখেছিলাম পরতম জাতি, এখন দেখব অপরতম, ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি। এটা কি? এটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি জাতি বা উপজাতিবাচক পদকে ব্যাপকতর মাপকাঠিতে ক্রমানুসারে সাজানোর পর যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি উপজাতি এত ছোট যে তার থেকে আর কোনো ছোট উপজাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথবা তাকে অধিকতর ক্ষুদ্র কোনো উপজাতি বিভক্ত করা যায় না, তাহলে তাকে ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি বলে। অর্থাৎ দুটো শ্রেণীবাচকের মধ্যে যখন সবচেয়ে নিচে যে উপজাতিটা থাকবে সেই উপজাতিকে আমরা বলবো ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি। এরপরে দেখো অবর বা মধ্যবর্তী জাতিসমূহ। অবর বা মধ্যবর্তী জাতি কি? বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন উপজাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী জাতি বলে। কি বললাম? অবর বা মধ্যবর্তী জাতিসমূহ কি? বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন উপজাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী জাতি বলে। যেমন মানুষ উপজাতির উপরে এবং দ্রব্য জাতির নিচে অবস্থিত মধ্যবর্তী শ্রেণীসমূহ যথা জড়বস্তু, সপ্রাণ বস্তু, জীব ইত্যাদি হচ্ছে মধ্যবর্তী জাতি। এবার এসো আমরা দেখব অবর বা মধ্যবর্তী উপজাতি সমূহ। এর আগেটা দেখেছিলাম মধ্যবর্তী জাতি, আর এখন আমরা দেখব মধ্যবর্তী উপজাতি সমূহ কি। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী উপজাতি বলে। কি বললাম? যে বৃহত্তম যে জাতি, বৃহত্তম জাতি তোমাদের নিশ্চয় মনে আছে, সে বৃহত্তম জাতি আর ক্ষুদ্রতম উপজাতি কি সবচেয়ে নিচে যেটা, সেই উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী উপজাতি বলে। যেমন দ্রব্যের নিচে, দ্রব্যটা কি ছিল? দ্রব্যটা ছিল সবচেয়ে উপরে, অর্থাৎ বৃহত্তম জাতি ছিল, এর নিচে এবং মানুষের উপরে মানুষটা কি ছিল? মধ্যবর্তী, সবচেয়ে কি ছিল? ক্ষুদ্রতম বা অবর উপজাতি ছিল। সে এর উপরে অবস্থিত মধ্যবর্তী শ্রেণীসমূহ যথা জীব, সপ্রাণ, জড়বস্তু ইত্যাদি মধ্যবর্তী উপজাতি।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম অর্থাৎ জাতি উপজাতির মধ্যে সম্পর্ক, জাতি এবং উপজাতির মধ্যে যে সম্পর্কগুলো আছে ধাপে ধাপে আমরা কয়েকটি আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আগামী ক্লাসে আমি পড়াবো যেটা হচ্ছে সহযোগী উপজাতি, আসন্নতম জাতি, আসন্নতম উপজাতি এবং জাতি ও উপজাতি বিষয়ক যে একটা ছক আছে এই ছকটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই এই বিধিয়োগ চ্যাপ্টারটা ভালো করে দেখবে এবং পরবর্তী পরীক্ষা এই বিধিয়োগ থেকে আসবে। আমি তোমাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার একটু ভুল হয়েছে, যেটা পরের অধ্যায়ে পড়ানোর কথা ছিল অর্থাৎ জানুয়ারিতে যে এইটা পড়ানোর কথা ছিল সেটা ভুল করে আমরা ডিসেম্বরে শুরু করেছি এবং ডিসেম্বরের পড়াটা আমরা পরবর্তী জানুয়ারিতে দেখাবো। সুতরাং তোমরা খেয়াল করবে যে চতুর্থ অধ্যায় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিধিয়োগ এই চ্যাপ্টার থেকে আগামী পরীক্ষায় আসবে বা অ্যাসাইনমেন্টে আসবে। তোমরা এখান থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখবে। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।